আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় গতকাল 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদসূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 এফআইআর দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। তাঁর নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রতি মহকুমায় মহিলা থানা আর 112 প্রতি থানায় 1টি করে গাড়ি। আপনার সরকার, আমাদের সরকার আরো 2টো কাজ করেছে। 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় বিধানসভা অধিবেশনে আগামীকাল আজ বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়।
পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত নীতি আয়োগের রূপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। এডিবির পক্ষ থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রস্তাব এদিন রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে সুরাটের আদলে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও ডানকুনিকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স ক্লাস্টার তৈরি করা। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন হাব গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ করছে এডিবি। একইভাবে হাওড়া শহরের অত্যাধুনিক রূপ দেওয়ার কাজও করতে চায় তারা। রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু প্রস্তাব দিয়েছে এডিবি। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা, রাস্তাঘাট, নর্দমা, জলাশয় বা জনসমক্ষে আবর্জনা ফেললে কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 200 টাকা, জনসমক্ষে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6ই জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে গতকাল থেকে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বগটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 4 বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বগটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট 27 জন অভিযুক্তের নাম রয়েছে। পলাতক থাকায় তার নামে হুলিয়াও জারি করা হয়েছিল। 2024 সালের 5ই এপ্রিল রামপুরহাট আদালত রোহানকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। উল্লেখ্য, বীরভূমের বগটুই গ্রামে 2022 সালের 21শে মার্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়। তারপরেই হিংসাকাণ্ডে মারা যায় অন্তত 10 জন। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে ডিজে সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গতকাল সিআইডির পক্ষ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 30শে জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। ওই দিন বিচারক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনো রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকরা গতকাল বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে মহরম। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকাল 5:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2.2 ডিগ্রি কম। একটি প্রতিবেদন। অনুকূল পরিবেশ থাকায় রাজ্যের বহু জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মানুষ রেহাই পায়। তবে আচমকা হাওয়ায় শহর কলকাতায় প্রচুর গাছ ভেঙে পড়ে। ডিএল খান রোড, ডাফরিন রোড, এসএন ব্যানার্জি রোড, মেয়র রোড, কলকাতা প্রেস ক্লাব, কলকাতা হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে। ঘণ্টা দুয়েকের অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শিয়ালদহ স্টেশন। বিভিন্ন জেলা থেকে বাজ পড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে।
আজও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদেরও আজ পর্যন্ত রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে ধুলিয়ানের অনুপনগর এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, জখম 10 জন। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোচবিহারে বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এল নিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2 দিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে 2 দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us. পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7ই ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। এল নিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে, যে সমস্ত চাষে জল কম লাগে, এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া DR কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হলো।